বিসমিল্লাহির রহমানির রহিম। সবুজ পাতার খামের ভেতর হলুদ গাধা চিঠি লিখে কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেমন্তের এই মিষ্টি রোদের সুন্দর সকালে তোমাদের সকলকে জানাই হৈমন্তিক শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে উপস্থিত আছি আমি সাইফুল্লাহ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ, শ্যামনগর, সাতক্ষীরা। আমরা আজকে যে পাঠ থেকে আলোচনা করব সেটি হলো উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। আজকের আলোচনার টপিকস হচ্ছে প্রাচীন আরবের ভৌগোলিক বিবরণ। আমরা প্রাচীন আরবের ভৌগোলিক বিবরণ এই চ্যাপ্টার থেকে আলোচনা শেষে যা শিখতে পারবো সেটি হলো আরবের অবস্থান সম্পর্কে তোমরা জানতে পারবে, আরবের আয়তন সম্পর্কে জানতে পারবে, প্রাচীন আরবের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে পারবে, আরবের উৎপন্ন ফসল ও জীবজন্তু সম্পর্কেও তোমরা জানতে পারবে। আমরা এখন প্রাচীন আরবের অবস্থান সম্পর্কে একটু জেনে নিই। তোমাদের সামনে একটি মানচিত্র দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই মানচিত্রটি প্রাচীন আরবের মানচিত্র। এখানে লক্ষ্য করো, আরবের 3 দিকে জলরাশি এবং একদিকে স্থলভাগ। এই 3 দিকে জলরাশি এবং একদিকে স্থলভাগ আরবটা মূলত ত্রিভুজ আকৃতি। এই ত্রিভুজ আকৃতি হওয়ার কারণে মূলত এটিকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়েছে। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশ্বের বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব। এর উত্তরে রয়েছে সিরিয়া মরুভূমি, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, পশ্চিম অঞ্চলে লোহিত সাগর এবং পূর্ব অঞ্চলে রয়েছে পারস্য উপসাগর। এটি মূলত পৃথিবীর কেন্দ্রীয় স্থলে অবস্থিত। আমরা দেখব আরবের নামকরণ কি করে করা হয়েছে। নামকরণ নিয়ে অনেক মত রয়েছে, আমরা সবচেয়ে গ্রহণযোগ্য মতটি এখানে আলোচনা করব। আরব শব্দটি মূলত আরবাতুন শব্দ থেকে এসেছে। আরবাতুন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষলতাহীন মরুভূমি। তাহলে আমরা আরব শব্দের অর্থ যেটা আমরা জানলাম সেটা হলো বৃক্ষলতাহীন মরুভূমি। আরবের আয়তন, আরবের আয়তন মূলত 10,27,000 বর্গ মাইল, বা আমরা যদি এটা বর্গ কিলোমিটারে আনি তাহলে 26,58,781 বর্গ কিলোমিটার। আমরা এবার আরবের ভূপ্রকৃতি সম্পর্কে একটু জেনে নিই। আরব দেশের প্রায় 3 ভাগের 1 ভাগ বালুকাপূর্ণ মরুভূমি। এই বালুকাপূর্ণ মরুভূমিকে আরববাসীরা এই মরু অঞ্চলকে 3 ভাগে ভাগ করেছে। এক হচ্ছে আল নুফুদ বা সাদা বা লালচে বালিযুক্ত অঞ্চল। 2 হচ্ছে আদ-দাহানা, লাল ভূমি। আদ-দাহানা শব্দের অর্থ হচ্ছে লাল ভূমি। এটা মূলত উত্তর আরবের বা অঞ্চলটি লোহিত বালুকাপূর্ণ মরুভূমি নিয়ে গঠিত। এটা হচ্ছে উত্তর দিকে আর নুফুদ থেকে দক্ষিণ দিক পর্যন্ত প্রায় 600 মাইল পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলকে আল দাহানা বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে আল হাররা। আল হাররা শব্দের অর্থ হচ্ছে বেলে পাথরযুক্ত অঞ্চল। আরব উপদ্বীপের মধ্য ও পশ্চিমাংশে অবস্থিত ঢেউতলা ও বিভিন্ন লাভায় ঢাকা এই অঞ্চলটাকে মূলত আল হাররা বলা হয়েছে। তাহলে আমরা এখানে শিখলাম যে মরু অঞ্চল মূলত আরবের আয়তনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে মরুভূমি। এই মরু অঞ্চলকে আরববাসীরা 3 ভাগে ভাগ করেছে, আল নুফুদ, আদ-দাহানা এবং আল হাররা। আরবের ভৌগোলিক শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা একটু জানি। ভৌগোলিক দিক থেকে আবার আরব দেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর আরব। উত্তর আরবটা নুফুদ, দাহানা এবং হাররা, মূলত এই 3টা মরু অঞ্চল নিয়ে এই উত্তর আরব গঠিত। এখানকার গ্রীষ্মকালে এখানে কোনো বৃষ্টিপাত
হয় না, এই জন্য এখানকার আবহাওয়া অত্যন্ত রুক্ষ প্রকৃতির। 2 হচ্ছে মধ্য আরব। মধ্য আরব হচ্ছে হিজাজ, নাজদ ও আল আহসা, এই 3টা প্রদেশ নিয়ে গঠিত। মূলত হিজাজটা ছিল সৌদি আরবের বর্তমান যে মক্কা, এই মক্কা ছিল হিজাজের রাজধানী। এখন এই হিজাজ প্রদেশটা ছিল সৌদি আরবের মক্কার রাজধানী ছিল, বা হিজাজের রাজধানী ছিল মক্কা। এরপরে হচ্ছে দক্ষিণ আরব, ইয়েমেন, হাজরামাউত এবং ওমান, এই 3টি অঞ্চল নিয়ে মূলত দক্ষিণ আরব গঠিত। এখানে ইয়েমেন, হাজরামাউত এবং ওমান এটা উর্বান অঞ্চল, এখানে ফসল জন্মে। আর এ কারণেই এলাকায় আরববাসীদের ঘনবসতি আমরা লক্ষ্য করি। মূলত অত্যন্ত সুজলা সুফলা ফসল ফলার কারণে ইয়েমেন অঞ্চলটিকে বলা হয়েছে সুখী আরব, আরাবিয়া ফিলিক্স নামে অভিহিত করা হয়েছে ইয়েমেনকে। তাহলে আমরা জানলাম যে সুখী আরব বলা হয় কাকে। আমরা এখানে উত্তর লিখব যে ইয়েমেনকে সুখী আরব বলা হয়। আমরা এখন দেখব আরবের উৎপন্ন ফসল ও জীবজন্তু। মরু অঞ্চলের প্রধান উৎপন্ন ফসল ছিল খেজুর। ইয়েমেন, হাজরামাউত ও অন্যান্য অঞ্চলে গম, কফি, আপেল, তরমুজ, লেবু প্রভৃতি উৎপন্ন হয়। জীবজন্তুর মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব চিতাবাঘ, নেকড়ে, হায়না, গিরগিটি, কুকুর, বিড়াল, দম্বা, উট, ভেড়া, ছাগল। পাখির মধ্যে বুলবুল, কবুতর, আবাবিল পাখি, বাজ পাখি ইত্যাদি লক্ষ্য করা যায়। আমরা এখানে 2টা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তোমরা লক্ষ্য করো। একটি হচ্ছে খেজুর গাছ। এটা ছিল আরবের অত্যন্ত অর্থকরী একটি ফসল সেই সময়কার, এবং এখনও এটা আরবের অর্থকরী ফসল। খেজুর গাছকে আরবের বৃক্ষরানী বলা হয়েছে। খেজুরের বিচি গুঁড়ো করে শুকিয়ে উটের খাদ্য হিসেবে ব্যবহার করা হতো। খেজুরকে তারা দৈনন্দিন খাদ্য অভ্যাস বা খাদ্য তালিকায় স্থান করে নিয়েছিল। খেজুরের ডাল বা কাণ্ড থেকে তারা ঘরের ছাউনি এবং খেজুরের পাতা থেকে মাদুর বা চাটাই তারা তৈরি করত। আমরা তাহলে জানলাম যে বৃক্ষরানী বলা হয় কোন গাছকে, উত্তর হবে খেজুর গাছকে। 2 নম্বর চিত্রে তোমরা লক্ষ্য করো, এখানে আছে উট। এই উটকে মূলত মরুভূমির জাহাজ বলা হয়। উট হচ্ছে আরবের একটি আল্লাহর নিয়ামত বা রহমত। সেই সময়কার সময়ে জাজিরাতুল আরবের মরুময় অঞ্চলে চলাচলের জন্য অথবা পণ্য দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে সহজে আনা নেওয়ার জন্য মূলত উট ব্যবহার করা হতো। এর জন্য আরববাসীরা এই উটকে বলেছে মরুভূমির জাহাজ। ঐতিহাসিক পিকে হিট্টি তিনি বলেছেন, টু হিম দ্য ক্যামেল ইজ মোর দ্যান দ্য শিপ অফ দ্য ডিসার্ট। অর্থাৎ বেদুইনদের কাছে উট ছিল মরুভূমির জাহাজ। তাহলে আমরা জানলাম মরুভূমির জাহাজ কি, মরুভূমির জাহাজ উট। এই উট গ্রীষ্মকালে 5 দিন পানি পান না করে থাকতে পারে এবং শীতকালে 25 দিন তারা পানি ছাড়াই বাঁচতে পারে। আমরা এই পাঠ থেকে এতক্ষণ আলোচনা করে যেটা শিখলাম সেটা হচ্ছে জাজিরাতুল আরব অর্থ কী। আমরা উত্তর বলবো জাজিরাতুল আরব অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। আরব শব্দের অর্থ কী তোমাদেরকে আমি প্রথমেই বলেছি। আরব শব্দের অর্থ হচ্ছে বৃক্ষলতাহীন মরুভূমি। 3 নম্বর, আরবের আয়তন কত? আরবের আয়তন হচ্ছে 10,27,000 বর্গ মাইল। সুখী আরব কাকে বলা হয়? সুখী আরব মূলত ইয়েমেনকে সুখী আরব বলা হয়। বৃক্ষরানী বলা হয় কোন গাছকে? বৃক্ষরানী বলা হয় খেজুর গাছকে। মরুভূমির জাহাজ কি? মরুভূমির জাহাজ হচ্ছে উট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যন্ত আলোচনা করে যেটুকু আমরা তোমাদের সামনে আলোচনা করেছি তার থেকে আলোচনা শেষে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। আশা করি আজকের এই পাঠ থেকে তোমরা সামান্যতম হলে উপকৃত হবে। ক্লাসটি তোমরা বারবার দেখবে এবং বাসায় পাঠ্য বই থেকে তোমরা অনুসরণ করবে। আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো দিন। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।